প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা হাজির হয়েছি ডিগ্রি পাস কোর্সের থার্ড ইয়ারের ক্লাস নিয়ে। আজকে আমাদের কোর্স হচ্ছে উচ্চতর হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমরা উচ্চতর হিসাব বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার শেয়ার হোল্ডার ইকুইটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই শেয়ার হোল্ডার ইকুইটি কি? দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে S1L+OE, এটা হচ্ছে হিসাব সমীকরণ। এখানে তিনটা পার্ট, একটা হচ্ছে অ্যাসেট, এরপর লাইবিলিটি, এটা হচ্ছে আউটসাইডার লাইবিলিটি, ওই হচ্ছে ইনসাইডার লাইবিলিটি। এই যে ইনসাইডার লাইবিলিটি এটাই হচ্ছে আমাদের স্টক হোল্ডার ইকুইটি, অর্থাৎ কোম্পানির মালিকের পাওনা। ঠিক আছে, স্টক হোল্ডার ইকুইটি হচ্ছে ব্যবসায়ী মালিক যখন ব্যবসা শুরু করে তখন যে টাকাটা দিয়ে শুরু করে, অর্থাৎ তার ক্যাপিটালটাই, এটা হচ্ছে স্টক হোল্ডার ইকুইটি। অর্থাৎ মালিক ব্যবসা শুরু করবে, তার কিছু টাকা দিয়ে বাইরে থেকে কিছু টাকা ধার নিবে, এগুলো সে বিনিয়োগ করবে। ঠিক আছে, এইভাবে সে ব্যবসাটা চালু করবে। এই যে সম্পত্তিগুলো কিনবে, সে এখানে তার অধিকারটা যতটুকুর জন্য সে অধিকার দাবি করতে পারবে, অতটুকুই হচ্ছে আমাদের স্টক হোল্ডার ইকুইটি। আমরা আজকে আলোচনা করব শুধুমাত্র স্টক হোল্ডার ইকুইটিটা নিয়েই। আচ্ছা, স্টক হোল্ডার ইকুইটি কি, এটাতে যাওয়ার আগে আমাদেরকে একটা বিষয় জেনে রাখতে হবে। মালিকানা ভেদে স্টক হোল্ডার ইকুইটি ভিন্ন ভিন্ন হতে পারে। অর্থাৎ দেখো, আমাদের ব্যবসা কিন্তু তিন ধরনের হতে পারে। নর্মালি আমরা যেটা জানি সেটা হচ্ছে সোল প্রোপ্রাইটরশিপ, অর্থাৎ এক মালিকানা ব্যবসা, অথবা পার্টনারশিপ, অংশীদারি, অথবা জয়েন্ট স্টক কোম্পানি। এই যে মালিকানা ভেদে আমাদের মালিকানা সত্ত্বগুলোও ভিন্ন হয়। অর্থাৎ কোন ধরনের ব্যবসায়ী কোন ধরনের সত্ত্ব কেমন হবে আমরা এখন সেটা দেখব। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে সোল প্রোপ্রাইটর ব্যবসাকে আমরা তিন ভাগে ভাগ করি। সোল প্রোপ্রাইটরশিপ, এরপর হচ্ছে পার্টনারশিপ, এরপর হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি। যখন ব্যবসায়ের ধরন ভিন্ন হবে তখন তাদের অবশ্যই ওনার ইকুইটির ধরনগুলো একটু ভিন্ন হবে। কীরকম সেটা আমরা একটু দেখে নিব। দেখো, প্রথম হচ্ছে সোল প্রোপ্রাইটরশিপে আমরা দেখবো। দেখো, সোল প্রোপ্রাইটরশিপে মালিকানা সত্ত্বগুলোকে আমরা কী নামে ডাকি? দেখুন, সেখানে থাকতে পারে ক্যাপিটাল, এর সাথে এডিশনাল ক্যাপিটাল অ্যাড হতে পারে, এবং সেখান থেকে মালিক উত্তোলন করতে পারে। উইথড্রটা অবশ্যই কি তার মালিকানা সত্ত্বের সাথে জড়িত, এবং প্রফিট আর লস। নর্মালি এই তিনটা জিনিস আমরা দেখে থাকি একটা সোল প্রোপ্রাইটরশিপের ওনার ইকুইটি অথবা স্টক হোল্ডার ইকুইটিতে। আচ্ছা, আর যখন আমরা পার্টনারশিপের কথা বলবো তখনও সেম, কোনো পার্থক্য নেই। দেখো, তখনও তাদের কি থাকবে? ওনার ইকুইটি থাকবে, অর্থাৎ ক্যাপিটাল। এখানে ক্যাপিটাল থাকবে, উইথড্র থাকবে, এবং কি প্রফিট ও লস থাকবে। অর্থাৎ এই তিনটা জিনিস নিয়েই মূলত তার ওনার ইকুইটি। অর্থাৎ ওনার ইকুইটিতে আমরা আলোচনা করবো অনলি এই তিনটা বিষয়। আচ্ছা, যখন ব্যবসার ধরন হবে জয়েন্ট স্টক কোম্পানি, তখন তাদের ওনার ইকুইটিতে কী কী থাকবে? স্টক হোল্ডার ইকুইটি তখন কী কী থাকে? দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি 5টা বিষয় জড়িত থাকে। স্টক হোল্ডার ইকুইটি যখন আমরা জয়েন্ট স্টক কোম্পানির কথা বলবো তখন 5টা বিষয় জড়িত এখানে। সেটা হচ্ছে কমন স্টক, প্রেফার্ড স্টক, ট্রেজারি স্টক, ডিভিডেন্ড এবং রিটেইনড আর্নিং। এই 5টা জিনিস নিয়ে আলোচনা করতে হয় তখন। অর্থাৎ এই 5টা জিনিস আমার ওনার ইকুইটির আওতাভুক্ত। আচ্ছা, দেখো আমাদের সিলেবাসে সোল প্রোপ্রাইটরশিপ এটা নাই, পার্টনারশিপ এটাও নাই। আমরা অনলি আলোচনা করবো হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি, এটা হচ্ছে আমাদের সিলেবাসভুক্ত। সো আমরা আলোচনায় যাবো হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানিতে। আচ্ছা, এখানে আমরা কী আলোচনা করবো? দেখো, এখানে আমরা আলোচনা করবো একটা কমন স্টক কীভাবে ইস্যু করতে হয়, কীভাবে প্রেজেন্ট করতে হয়, এবং কীভাবে অ্যানালাইসিস করতে হয়। এই যে আমরা এখানে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টগুলো লিখে রাখছি। দেখো, আমরা যখন কমন স্টক নিয়ে আলোচনা করবো তখন এটা কীভাবে ইস্যু করবো, কীভাবে সেটা আমাদের ব্যালেন্স শিটে প্রেজেন্ট করব, সেটা সম্পর্কে আমরা জানবো। তারপর কীভাবে অ্যানালাইসিস করবো আমরা সেটা সম্পর্কে জানবো। প্রেফারেন্স স্টকে যখন আমরা আলোচনা করব তখন সেম একই জিনিস কাজগুলো আমরা করব। যখন ট্রেজারি স্টক নিয়ে আলোচনা করবো আমরা তখন ঠিক একই কাজগুলো করবো, অর্থাৎ ইস্যু, প্রেজেন্টেশন এবং অ্যানালাইসিস। অর্থাৎ সবগুলো ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্টগুলো কেমন হবে সেটা হচ্ছে ইস্যু, প্রেজেন্টেশন এবং অ্যানালাইসিস। সবগুলো ক্ষেত্রে আমরা এই 3টে কাজ অবশ্যই করব। তো আমরা একটা করে শুরু করব। প্রথমে ধরে নাও কমন স্টক। আমরা শুরুতে কমন স্টক নিয়ে আলোচনা করব। সো আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে কমন স্টক।
কমন স্টকে আমরা কী কী আলোচনা করব, কমন স্টক কীভাবে ইস্যু করব, এটা কীভাবে প্রেজেন্ট করা হয় অর্থাৎ ব্যালেন্স শিটে কীভাবে দেখানো হয়, এবং এটা আমরা অ্যানালাইসিস করবো এটা আমাদের কোম্পানির জন্য কতটুকু ভালো বা কতটুকু খারাপ ফল নিয়ে আসতেছে এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। তাহলে দেখো শুরুতেই হচ্ছে আমরা প্রথমেই জেনে নিব কমন স্টক কী। কমন স্টক হচ্ছে আমরা যেটাকে সাধারণ শেয়ার নামে ডাকি, সেটা হচ্ছে কমন স্টক। ওরা হচ্ছে কোম্পানির ওই ধরনের মালিক যারা পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সকল প্রকারের ঋণদাতা, তারপর হচ্ছে প্রেফার্ড স্টক, ওদের পাওনাগুলো মেটানোর পরেই আমরা পাবো হচ্ছে স্টক, কমন স্টকের দাবিটা তখন আমরা মেটাবো। আচ্ছা, এখন দেখো আমরা যখন ইস্যু নিয়ে কথা হলো কমন স্টকের, এখানে আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়। ইস্যুটা হতে পারে দুইভাবে, আমরা সমুদ্র মূল্য একসাথে আদায় করতে পারি, এটা দুইভাবে ইস্যু হতে পারে। প্রথম হচ্ছে সমুদয় মূল্য একত্রে আদায়। আরেকটা অপশন থাকতে পারে, সেটা হচ্ছে কিস্তিতে আদায়। মূল্যগুলো আমরা যখন কিস্তিতে আদায় করব, মূল্য আমরা কিস্তিতে আদায় করব। দেখো তাহলে ইস্যু আমার দুইভাবে হতে পারে, একটা হচ্ছে সমুদয় মূল্য একসাথে আদায় করব, অথবা মূল্যটা আমরা কিস্তিতে আদায় করব। অর্থাৎ আমার যখন কোম্পানির স্টকটা আমরা জানি অনেকগুলো শেয়ারে বিভক্ত থাকে, এই শেয়ারের একটা নির্দিষ্ট মূল্য থাকে। মনে করো একটা কোম্পানির 1 লক্ষ শেয়ার আছে, 1 লক্ষ শেয়ার, প্রতিটার দাম হচ্ছে 10 টাকা করে। দেখো একটা শেয়ার দাম হচ্ছে 10 টাকা, আর এখানে টোটাল শেয়ার হচ্ছে 1 লক্ষটা। এটা হচ্ছে শেয়ারের মূল্য, আর এটা হচ্ছে শেয়ারের সংখ্যা। এখন দেখো শেয়ারের মূল্যটা যে আমরা আদায় করবো, এই যে 10 টাকা আদায় করবো কাদের কাছ থেকে? মালিকের কাছ থেকে। আচ্ছা, এই আদায় করার জন্য দুইটা মেথড আছে, একটা হচ্ছে সমুদ্র মূল্য একত্রে আদায়, একটা হচ্ছে মূল্য কিস্তিতে আদায়। অর্থাৎ আমি যখন এক কিস্তিতে সব টাকা নিয়ে নিব, পুরো 10 টাকাটাই নিয়ে নিব, তখন সেটাকে বলা হয় সমুদ্র মূল্য একত্রে আদায়। আর যখন আমি কিস্তিতে আদায় করব, অর্থাৎ 10 টাকা একসাথে আদায় না করে কি করব, আমি প্রথমে 2 টাকা নিব, এরপর আবার 2 টাকা নিব, এরপর আবার 4 টাকা নিলাম, 8 টাকা হলে এরপর আবার 2 টাকা নিব। এভাবে যখন বিভিন্ন ভাগে ভাগ করে নিব, তখন সেটাকে বলা হচ্ছে মূল্য কিস্তিতে আদায়। আচ্ছা, যখন আমরা কিস্তিতে টাকাগুলো নিই, তখন আমরা এগুলো কী নামে ডাকি? একটু দেখি। প্রথমটাকে আমরা বলি হচ্ছে আবেদন, অ্যাপ্লিকেশন। প্রথম এটাকে আমরা যে নামটা দিব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এরপর হচ্ছে পরের কিস্তির নাম হয় আমার হচ্ছে অ্যালটমেন্ট। সেকেন্ড কিস্তির নাম হবে অবশ্যই অ্যালটমেন্ট। আর বাকি কিস্তিগুলোর নাম হচ্ছে আমার কল 1, কল 2, অর্থাৎ বিভিন্ন ধরনের তলব, কল 1 বা কল 2, কল 3 এবং ফাইনাল কল। এভাবে আমরা কি বিভিন্ন কিস্তিতে আদায় করতে পারি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। অর্থাৎ আমি প্রতিটা শেয়ারের যে মূল্যটা 10 টাকা নির্ধারণ করছি, ওই মূল্যটা আমি চাইলে 10 টাকা মালিকের কাছ থেকে একসাথে আদায় করে নিতে পারি, অথবা বিভিন্ন ভাগে ভাগ করে নিতে পারি আমার প্রয়োজন অনুযায়ী। আর ভাগগুলোকে আমরা বিভিন্ন নামে ডাকি। প্রথম নামটা হচ্ছে, প্রথম যে ডাকটা ওটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন, এরপর ডাক হচ্ছে অ্যালটমেন্ট, এরপর ডাক হচ্ছে কল 1, এরপর ডাক হচ্ছে কল 2, এভাবে চলতে থাকবে। যেটা আমার ফাইনাল টাকা চলে আসবে যেদিন 10 টাকা কমপ্লিট হবে, ওইটার নাম হচ্ছে ফাইনাল কল, চূড়ান্ত তলব। আচ্ছা, এই গেল হচ্ছে আমার টাকাটা আমি কীভাবে আদায় করতে পারি। আর দেখো আমরা যখন এই মূল্যগুলো আদায় করব, 10 টাকার মূল্য, আমরা চাইলে এই 10 টাকার চেয়ে বেশিও নিতে পারি, কমও নিতে পারি। ঠিক আছে, এটার উপর ভিত্তি করে আমরা ইস্যুটাকে 3 ভাগে ভাগ করতে পারি। আবার সেটা হচ্ছে সমমূল্যে, হতে পারে আমাদের, না হয় ডিসকাউন্ট হতে পারে, অথবা প্রিমিয়াম হতে পারে। সমমূল্য হচ্ছে আমি মালিকদের কাছ থেকে টাকাটা নিব, এই যে 10 টাকা বলছি আমি প্রতিটা শেয়ারের মূল্য, যখন 10 টাকা থাকবে আমি যখন 10 টাকাই নিব, 10 টাকার চেয়ে 1 টাকা বেশিও নিব না, কমও নিব না, এটাকে বলা হয় সমমূল্য। অর্থাৎ 10 টাকা দামেরটা 10 টাকায় আদায় করব, সেটা হচ্ছে সমমূল্যে। আর যখন আমি 10 টাকার চেয়ে কম নিব, মনে করো হচ্ছে 8 টাকা নিব, 10 টাকার মূল্য শেয়ার কিন্তু আমি নিচ্ছি হচ্ছে 8 টাকা, সেটা 2 টাকা আমি কম নিচ্ছি, এই 2 টাকাটা হচ্ছে এখানে ডিসকাউন্ট। আর যখন আমি এই 10 টাকা শেয়ার দামটা নিব হচ্ছে 12 টাকা, আমি বেশি নিচ্ছি কত টাকা? 2 টাকা। এই 2 টাকাটাই হচ্ছে কি আমার প্রিমিয়াম। অর্থাৎ সমমূল্যের চেয়ে বেশিও নিতে পারি, কমও নিতে পারি। সমমূল্য হচ্ছে
যে মূল্য আমার লেখা থাকে ওই মূল্যই আমি নিব, আর এই মূল্য হচ্ছে কম নিব সেটা হচ্ছে ডিসকাউন্ট, আর এই মূল্য হচ্ছে সমমূল্য হচ্ছে যখন বেশি নিব সেটাকে বলা হয় প্রিমিয়াম। এই হচ্ছে আমাদের মোটামুটি ইস্যু করার এই 3টা পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। আমরা এখন দেখব হচ্ছে আমাদের এখানে যে ম্যাথগুলো করব, ঠিক আছে, এই সমস্যা এখানে আমরা কয় ধরনের সমস্যা ফেস করতে পারি এটার উপর ভিত্তি করে আমরা এখানে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন আমাদের ইস্যুটা প্রথমে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা এটা সিঙ্গেল ইস্যু হতে পারে অথবা কম্বিনেশন হতে পারে। সিঙ্গেল ইস্যু কেমন? আমি যখন কমন স্টক ইস্যু করবো, দেখি আমার অনেকগুলো অপশন, কমন স্টক, প্রেফার্ড স্টক, ট্রেজারি স্টক, ডিভিডেন্ড, রিটার্ন আর্নিং। এখানে ঋণপত্র থাকতে পারে আমাদের। আচ্ছা, আমরা যখন শুধুমাত্র যখন কমন স্টক ইস্যু করবো, শুধুমাত্র একটা, এই সাথে আর কিছুই থাকবে না, তখন সেটাকে হচ্ছে সিঙ্গেল ইস্যু বলা হয়। কিন্তু যখন আমি, অর্থাৎ আমি এখানে লামসাম টাকা নিব, সেটা হচ্ছে কিসের জন্য? শুধুমাত্র একটা স্টকের জন্য, কমন স্টকের জন্য। আচ্ছা, যদি এমন হয় আমি একসাথে কমন স্টকে নিব, সাথে প্রেফার্ড স্টক ইস্যু করবো, দুইটার জন্য একসাথে আমি টাকা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে কম্বিনেশন, কমন স্টক প্লাস প্রেফার্ড স্টক। অথবা এটার সাথে থাকতে পারে আমার ডিবেঞ্চার, 3টা একসাথে ইস্যু করতে পারি আমরা, ঠিক আছে, যখন লামসাম অ্যামাউন্ট নিয়ে, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে কম্বিনেশন ইস্যু। আর এখানে হতে পারে যখন শুধুমাত্র কমন স্টক ইস্যু করবো অথবা শুধুমাত্র প্রেফার্ড স্টক ইস্যু করবো। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, খেয়াল রাখবে। আমরা সিঙ্গেল ইস্যু করতে পারি অথবা কম্বিনেশন ইস্যুও করতে পারি। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যখন ইস্যু করবো, ইস্যুর বিনিময়ে নিশ্চয়ই আমরা টাকা নিব, তাই না? তো এইটা কেমন হতে পারে? দেখো, আমাদের ইস্যুর বিনিময়ে আমরা যখন টাকা নিব সেটা হতে পারে ক্যাশ ভ্যালু অথবা নন ক্যাশ। অর্থাৎ আমি নগদ টাকাও নিতে পারি অথবা নগদ টাকা না নিয়ে কোনো সম্পত্তি নিব, শেয়ার ইস্যু করব, অথবা কোনো একটা প্রিলিমিনারি খরচ হচ্ছে, খরচের জন্য আমি টাকা নিব, ওই খরচের জন্য আমি শেয়ার দিব, ওই খরচটা স্পন্সর ডিরেক্টর যারা তারা বিয়ার করবে, এইভাবে হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। আমরা যদি এখন একটা ম্যাথ দেখি তাহলে তোমাদের জিনিসগুলো আরও অনেক ক্লিয়ার হবে। এখন আমরা ম্যাথ দেখার একটা ম্যাথ দেখব, ম্যাথ দিয়ে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করব, এতক্ষণ ধরে কী আলোচনা করছি সেটাই। চলো আমরা একটা এখন উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব কীভাবে কমন স্টক ইস্যু করব আর এর সাথে কী কী সমস্যা জড়িত থাকতে পারে। দেখো, এখানে প্রবলেম বলা হচ্ছে গ্রসম্যান কর্পোরেশন ইস্যুড 1000 শেয়ার অফ কমন স্টক। খেয়াল রাখবা, এখানে ইস্যু করছে হচ্ছে 1000 শেয়ার এবং সেটা হচ্ছে কমন স্টক। এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তোমাদেরকে। দেখো, ইনস্ট্রাকশন হচ্ছে প্রিফার এন্ট্রি অফ ইস্যুয়েন্স। এটা দেখো, এখানে শুধুমাত্র আমরা কী করব? প্রিফার এন্ট্রি অফ ইস্যুয়েন্স। আমরা এখানে শুধুমাত্র ইস্যুয়েন্স নিয়ে কাজ করবো। আমাদের এখানে কিন্তু আমরা শুরুতেই বলেছিলাম আমরা 3টা কাজ করব, ইস্যু করব, প্রেজেন্ট করব এবং সেটা অ্যানালাইজ করব। কিন্তু এখানে আমাদের শুধু কাজ হচ্ছে একটা, শুধু হচ্ছে আমরা ইস্যু করব। আর ইস্যু বলছে এখানে আন্ডার ফলোয়িং সার্কামস্টেন্সেস, কিছু অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে, অর্থাৎ আমার কোন কোন সমস্যা থাকলে আমি কীভাবে সলিউশন করব, এখানে বিভিন্ন ধরনের অ্যাজাম্পশন নিয়ে কাজ করতে হবে আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অ্যাজাম্পশনগুলো একটা একটা করে দেখবো আর একটা একটা করে সলিউশন করব। এখানে একটু বলে রাখি আমি, এই অঙ্কগুলোতে খেয়াল রাখবো আমাদের আমরা যে মূল্যে ইস্যু করবো, আমরা যখন ইস্যু করবো ইস্যুটা 3ভাবে হতে পারে। একটা হচ্ছে পার ভ্যালু, একটা হচ্ছে স্টেটেড ভ্যালু, একটা হচ্ছে নো পার ভ্যালু। এই 3টা সিচুয়েশন তোমরা অবশ্যই ফেস করতে হবে। পার ভ্যালু হচ্ছে একটা, এটার অপর নাম হচ্ছে লিগাল ভ্যালু, অর্থাৎ আমি কোনো একটা শেয়ার ইস্যু করব, কোনো একটা স্টক ইস্যু করব, ইস্যু করার জন্য এটার সাথে আমি চাইলে অতিরিক্ত এডিশনাল ক্যাপিটাল অ্যাড করতে পারি, নিতে পারি, সেটা হচ্ছে স্টেটেড পার ভ্যালু। অর্থাৎ এখানে আমি অবশ্যই কী করতে পারি? এডিশনাল ক্যাপিটাল নিতে পারি এটার সাথে। স্টেটেড ভ্যালুতে আমি এডিশনাল ক্যাপিটাল নিতে পারি, কিন্তু নো স্টেটেড ভ্যালুতে আমি কখনো এডিশনাল ক্যাপিটাল নিতে পারবো না। এই 3টা সিচুয়েশন অবশ্যই তোমরা খেয়াল রাখবা। তাহলে দেখো, আমরা একটা একটা করে সলিউশন করবো। এখন দেখো, প্রথম হচ্ছে অ্যাজাম্পশন 1, স্টক হেড পার ভ্যালু। এটা দেখো, এটা হচ্ছে পার ভ্যালুর স্টক আর প্রতিটার দাম হচ্ছে 5 টাকা এবং ইস্যু করছে 52,000 টাকায়। 52,000 টাকা এটা ইস্যু করা হচ্ছে, প্রতিটার দাম হচ্ছে 5 টাকা শেয়ার, আর এটা হচ্ছে পার ভ্যালুর শেয়ার। আচ্ছা, দেখো, আমরা জানি এটা আমরা ইস্যু করতে হবে, এন্ট্রি দিতে হবে, অর্থাৎ জাবেদা করতে হবে।
তাহলে দেখো আমরা জাবেদা কী করবো, আমরা প্রথমে ব্যবসা পাচ্ছে ক্যাশ টাকা, তাহলে ক্যাশ হচ্ছে ডেবিট, সম্পদ বাড়লো। সম্পদ বাড়লো কত টাকার জন্য, দেখো এটা হচ্ছে 52,000 টাকা, 52,000 টাকার সম্পদ পেয়ে গেলো ব্যবসা। অন্যদিকে এটার এগেনস্টে কী কী তৈরি হলো, কী কী দায় তৈরি হলো আমরা সেটা দেখব। প্রথম হচ্ছে কমন স্টক। কমন স্টক ক্রেডিট হলো কত টাকার জন্য, দেখো এখানে বলছে আমার টোটাল শেয়ার হচ্ছে 1000 শেয়ার, আর প্রতিটির দাম হচ্ছে কত টাকা, 5 টাকা করে। সো আমি 5 টাকা লিখলাম, তাহলে কত হয় 5000। দেখো টোটাল শেয়ারের মূল্য হচ্ছে এখানে 5000, কিন্তু আমি কাস্টমারের কাছে বা আমার শেয়ার হোল্ডারের কাছ থেকে টাকা নিচ্ছে হচ্ছে 52,000 টাকা, তাহলে বাকি থাকে কত টাকা, আরও 47,000 টাকা। এগুলো কি, এগুলো হচ্ছে আমার এডিশনাল ক্যাপিটাল। এটার জন্য একটা আলাদা একটা অ্যাকাউন্ট খুলতে হয়, ওই অ্যাকাউন্টটার নাম হচ্ছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, এটা হচ্ছে এডিশনাল একটা অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমাদের, এটার অপর নাম হচ্ছে আমার এডিশনাল ক্যাপিটাল নামে আমরা এটাকে চিনব। এটা হচ্ছে অতিরিক্ত মূলধন নামে আমরা এটাকে চিনে থাকি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 47,000। এই হচ্ছে আমাদের অ্যাজাম্পশন 1-এর জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে আমার অ্যাজাম্পশন 2। দেখো এখানে 2তে কী বলা হচ্ছে, স্টক হ্যাড স্টেটেড ভ্যালু। আগেরটা ছিল পার ভ্যালু, এখন হচ্ছে আমাদের স্টেটেড ভ্যালু, আর প্রতিটার দাম হচ্ছে 5 টাকা, আর শেয়ার সংখ্যা হচ্ছে আমাদের সবসময় খেয়াল রাখবে, শেয়ার সংখ্যা হচ্ছে 1000। আচ্ছা, এরপর হচ্ছে ইস্যু করছে 52,000 টাকায়, একই ঘটনা, 52,000 টাকা ইস্যু করা হচ্ছে, স্টেটেড ভ্যালু শেয়ার, প্রতিটির দাম হচ্ছে 5 টাকা। তাহলে দেখে ব্যবসা কী পাচ্ছে, ক্যাশ টাকা পাচ্ছে। সেম কেস আমরা এটা একটু চেঞ্জ করে লিখব। ব্যবসা পাচ্ছে কত টাকা, 52,000 টাকা, ক্যাশ টাকা চলে আসলো। এখন এটার এগেনস্টে কী কী ক্রেডিট তৈরি হলো, আমার কী কী অ্যাকাউন্ট তৈরি হলো আমরা এখন সেটা দেখবো। দেখো এখানেও সেম কেস, আমার প্রতিটা শেয়ার দাম হচ্ছে 5 টাকা, আর শেয়ার সংখ্যা হচ্ছে 1000। তাহলে কমন স্টক বাড়লো হচ্ছে আমার কত টাকা, 5,000 টাকার জন্য, আরও বাকি থাকে 47,000 টাকা। তাহলে এটা কি, এটা হচ্ছে অতিরিক্ত ক্যাপিটাল। তাহলে এখানে স্টেটেড ভ্যালুর জন্য এর নামটা চেঞ্জ হবে, শুধু আর কোনো কাজ নেই এখানে তোমাদের। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু। শুধু এই চেঞ্জটাই আসবে, আর কোনো চেঞ্জ এখানে আসবে না। আচ্ছা, এইগুলো আমাদের কেস নাম্বার 2। আমরা এখন কেস নাম্বার 3 দেখব। 3 নাম্বার কেসে কী বলে দেখো, স্টক হ্যাড নো পার অর স্টেটেড ভ্যালু। এখানে এটা পার ভ্যালুও না, স্টেটেড ভ্যালুও না, এটা হচ্ছে নো পার এবং নো স্টেটেড ভ্যালু। আচ্ছা, এখন এটা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা, যখন নো পার ভ্যালু বা নো স্টেটেড ভ্যালু, তখন এখানে প্রতিটা শেয়ারের মূল্য দেওয়া থাকবে না। আচ্ছা, এটা ইস্যু করছে 52,000 টাকায়। এখন আমরা কি করব, এখন আমাদের এই সিচুয়েশনের জন্য জাবেদা কী হবে। তাহলে দেখো ব্যবসা পেয়ে যাচ্ছে হচ্ছে কত টাকা, এখানে ক্যাশ টাকা পেয়ে যাচ্ছে 52,000 টাকা। অন্যদিকে এটার জন্য আমার লাইবিলিটি তৈরি হবে, সেটা হচ্ছে কমন স্টকের জন্য। তাহলে সেটা কত টাকা, দেখো আগের অঙ্কগুলোতে আমরা এখানে 5 টাকা পেয়েছিলাম, কিন্তু এখানে এই 5 টাকা করে মূল্য নাই। সেটা কী হবে, এইটা আর থাকবে না, তখন 52,000 টাকা পুরোটাই হচ্ছে আমাদের কমন স্টকে চলে যাবে। ক্লিয়ার সবাই, আশা করি তোমরা বুঝতে পারছো এটা। আচ্ছা, এরপর হচ্ছে সিচুয়েশন নাম্বার 4। স্টক হ্যাড পার ভ্যালু অফ টাকা 5 অ্যান্ড ইস্যুর টাকা। দেখো এখানে পার ভ্যালু শেয়ার ইস্যু করছে 5 টাকা করে, আর এটার এগেনস্টে কোনো ক্যাশ টাকা নেওয়া হয় নাই, নেওয়া হচ্ছে একটা ল্যান্ড, যেটার দাম হচ্ছে 52,000 টাকা। এখন কী হবে, এখন সিচুয়েশন কী আমার, এখন দেখো ব্যবসা আগে প্রতিটা কেসে আমরা ক্যাশ টাকা পাচ্ছিলাম ব্যবসা, কিন্তু এখানে পাচ্ছি হচ্ছে ল্যান্ড। সো এখানে আর ক্যাশ থাকবে না, এখানে চলে আসবে হচ্ছে কি ল্যান্ড। ল্যান্ড হবে ডেবিট, ল্যান্ড ডেবিট কত টাকার জন্য, 52,000 টাকার জন্য। অন্যদিকে আমার ক্রেডিট কী হবে, ক্রেডিট হচ্ছে কমন স্টক। দেখো প্রতিটার দাম দেওয়া হচ্ছে কত টাকা, 5 টাকা করে, আর কতটা শেয়ার, 1000 শেয়ার। তাহলে দেখো 1000 শেয়ার ইন্টু 5, তাহলে কত হয় আমার 5,000 টাকা, বাকি থাকে 47,000 টাকা। তাহলে এটা কি, আমি আগেই বলছি তোমাদেরকে, দেখো যখন পার ভ্যালুতে কোনো শেয়ার ইস্যু করবে, তখন সেটা অতিরিক্ত ক্যাপিটাল নিতে পারে। সো এখানে অতিরিক্ত ক্যাপিটাল নিচ্ছে, তাহলে এটার নাম হবে কি, আবার আরেকটা অ্যাকাউন্ট তৈরি হলো, এডিশনাল পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, এটার দাম 47,000। এটা হচ্ছে জাস্ট 52 এবং 5, এই দুইটার ঠিক পার্থক্যটাই হচ্ছে 47,000
আর এটাই হচ্ছে আমাদের এডিশনাল ক্যাপিটাল। এই হচ্ছে মোটামুটি আমাদের সিচুয়েশনটা যখন আমরা সিঙ্গেল ইস্যু করব কমন স্টকের ক্ষেত্রে। আর যখন আমরা কম্বিনেশন ইস্যু করব অন্য একটা স্টকের সাথে বা ডিবেঞ্চারের সাথে, তখন সিচুয়েশন কী আসবে তখন আমরা পরবর্তী ক্লাসেই দেখব। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই শেষ করলাম। সবাই আশা করি ক্লাসটা ভালোভাবে দেখবা, অবশ্যই টেনে দেখবা না। ধন্যবাদ সবাইকে।